মডার্ন যুগের মেয়ে যখন হঠাৎ করে ঘুম থেকে ওঠার পর দেখতে পায় ও তো প্রাচীন যুগের একটি রাজকুমারীর মেয়ে শৈলের ভিতরে প্রবেশ করেছে। আর যে মেয়েটি কিনা তার নিজের হাজবেন্ডকে অনেকটাই বেশি বাজেভাবে অত্যাচার করত, কিন্তু মেয়েটিকে আবার বেঁচে থাকার জন্য তার হাজবেন্ডের রক্ত পান করতে হতো, কারণ এই রাজকুমারীর হার্টের প্রবলেম রয়েছে। মেয়েটি মডার্ন যুগ থেকে এখানে আসার কারণে ও নিজের হাজবেন্ডের সাথে অনেক বেশি ভালো ব্যবহার করতে শুরু করে, কিন্তু জানতো না ওর হাজবেন্ডের অনেক বেশি শক্তি রয়েছে আর তার হাজবেন্ডও তাকে মেরে ফেলার প্ল্যান করছে। কিন্তু হঠাৎ করে রাজকুমারী তার হাজবেন্ডের ওপরে এরকম পরিবর্তন দেখার পর তার হাজবেন্ড তার ওপরে একটু দুর্বল হয়ে পড়ে। তারা দুজনে একে অপরকে ভালোবেসে ফেলে, কিন্তু তাদের দুজনের এই ভালোবাসার শেষ পরিণতি কি হয়েছিল তা আমরা এই সুন্দর গল্পতে দেখতে পারবো। গল্পের শুরুতেই দেখানো হয় শ্যানজুকে, তার হাত এখানে বাঁধা অবস্থায় রয়েছে আর সে এখানে একটি মেয়েকে বলে, তুমি আমাকে এখনই মেরে ফেলো, আর আমি যদি বেঁচে থাকি তাহলে তোমাকে এখানে টুকরো টুকরো করে ফেলবো। কিন্তু প্রাচী কোনো কিছু বুঝতে পারে না। প্রাচীর মাথায় পেন হতে শুরু করে আর সিস্টেম এখানে প্রাচীকে বলে, তুমি এখন এমন একটি মেয়ের বডিতে এসেছো যে মেয়েটি তার নিজের হাজবেন্ড শানজুকে অনেক বেশি অত্যাচার করে আর তার উপরে অনেক বেশি জুলুম করে। প্রাচী তখন রুমের ভিতরে অনেক সব অস্ত্র দেখতে পায়। এইসব দেখার পর অবাক হয়ে যায় আর বলে, এটা তো অনেক বেশি খারাপ একটি কাজ, আমি তাহলে এইসব কিছু দিয়ে এতদিন এই ছেলেটির উপরে অত্যাচার করেছি। আর ভয় পেয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু মেয়েড এসে বলে, মিস আপনি এক্ষুনি কোথায় যাচ্ছেন, আপনার টাইম এখন পর্যন্ত শেষ হয়নি। প্রাচী বলে, কি আমি এখান থেকে বের হতে পারবো না? শ্যানজু ওর কথাগুলো শোনার পর এখানে মনে মনে বলে, এই মেয়েটি এক নাম্বারের চিটার আর খারাপ একটি মেয়ে। মেয়েটি তখন প্রাচীকে বলে, আপনি এখন এখান থেকে যেতে পারবেন না, ধাক্কা দিয়ে ওকে আবারও রুমের ভিতরে পাঠিয়ে দেয়। যেখানে শ্যানজু প্রাচীকে বলে, তুমি আমাকে কি দিয়েছো? প্রাচী ওর দিকে তাকায় আর বলে, আমি তোমাকে কি এমন দিয়েছি? তখন ওখানে কিছু বোতল দেখতে পায়, আসলে ও তো এখানে মেডিসিন দিয়েছে শ্যানজুকে। এই কারণে শ্যানজুকে সরি বলে, আমার এগুলো তোমাকে দেওয়া একদমই উচিত হয়নি। তখনই আমার প্রাচীর হাড়ে পেন হতে থাকে, যেটা দেখার পর শ্যানজু বলে, আমি জানি এখানে আবারও অভিনয় করতে শুরু করেছে। তখনই প্রাচীকে আবার সিস্টেম বলে, তুমি যে মেয়েটির বডির ভিতরে এখন রয়েছে ওই মেয়েটির হার্টের সমস্যা রয়েছে, যার কারণে মাঝে মধ্যেই তোমার এরকম হার্টে পেন হবে। প্রাচী তখন রাতে ওখানে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে প্রাচীর ঘুম ভেঙে যায় আর ওর পুরো বডি অনেক বেশি পেন ছিল। তখন মেয়েড এসে বলে, আপনি ঠিক আছেন তো? প্রাচী বলে, আমি ঠিক রয়েছি, কিন্তু আমার বডি ঠিক নেই, অনেক বেশি পেন করছে। মেয়েট প্রাচীকে দেখে বলে, আপনাকে আজকে দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। প্রাচী এটা শোনার পর খুশি হয়ে যায়। এরপরে মেয়েট প্রাচীকে আবারও বলে, আপনি দিন দিন অনেক বেশি সুন্দরী হতে চলেছেন। প্রাচী এরপরে মেয়েটকে জিজ্ঞাসা করে, শ্যানজু এখন কোথায় রয়েছে? মেয়েট বলে, ও আর কোথায় থাকবে, এখন বাইরে রয়েছে, ওকে তো মারধর করা হচ্ছে। যেটা শোনার পর প্রাচী বলে, কিন্তু ওকে কেন মারধর করা হচ্ছে? মেয়েট বলে, আপনার ভাই তো বলেছে ওকে মারধর করার জন্য, শ্যানজুকে 200 বার মারার জন্য অর্ডার দিয়েছে। এইটা শোনার সাথে সাথে প্রাচী বলে, এটা একদমই ঠিক হয়নি, আর ও তাড়াতাড়ি করে বাইরে চলে আসে, দৌড়ে যেতে থাকে শ্যানজুর কাছে। এইদিকে শ্যানজুকে দেখানো হয় ওকে তো অনেক বেশি মারধর করেছিল। তখন ওখানে প্রাচী আসে আর বলে, তোমরা কেউ আর এখানে শ্যানজুকে মারবে না। শ্যানজু এখানে প্রাচীকে দেখতে পায়। একজন গার্ড বলে, আপনার ভাই তো অর্ডার দিয়েছে একে মারার জন্য। তখন প্রাচী বলে, আমি বলেছি না তুমি আর একে একদমই মারবে না, তাহলে আর ওকে একদমই মারবে না, ওকে মারা বন্ধ করো। শ্যানজুর বাজে অবস্থা দেখার পর শ্যানজুকে একটি মেডিসিন খেতে বলে, কিন্তু শ্যানজু বলে, আমি তোমার হাত থেকে এটা একদমই খাবো না। প্রাচী মনে মনে বলে, আমি ওকে সাহায্য করতে এসেছি, আর এখন কিনা এখানে ও বায়না দেখাচ্ছে। আমার মনে হয় জোর করে ওকে মেডিসিন খাওয়াতে হবে। জোর করে মুখের ভিতরে মেডিসিন ঢুকিয়ে দেয়, কিন্তু শ্যানজুর কাছে এটাই মনে হচ্ছিল পেরি ওকে কোনো বিষ খাইয়ে দিয়েছে। প্রাচীর ভাই এসে বলে, তুমি কেন একে মারধর করতে দিচ্ছ না? তুমি তো জানো একে যদি শাস্তি না দিই তাহলে এ আবারও আগের মতো সেম কাজ করতে থাকবে, তাই এর শাস্তি এখনো প্রাপ্ত রয়েছে। প্রাচী বলে, একে কেন তুমি মারার অর্ডার দিয়েছো, এমন কি করেছে? আর ও তো কোনো কিছু জানতো না। এই কারণে ওর ভাইকে বলে, ঠিক আছে তাহলে আমি একে নিজেই মারবো। আর গার্ডদেরকে বলে, ওকে গিয়ে রুমের ভিতরে রেখে আসো। গার্ডরাও তখন এখান থেকে শ্যানজুকে নিয়ে যায়। ভাই এখানে প্রাচীকে বলে, একটি কম্পিটিশনের আয়োজন করা হয়েছে, সেটা অনেক বেশি ভালো হতে চলেছে। প্রাচী এটা শোনার পর খুশি হয়ে বলে, আমি ওখানে অংশগ্রহণ করব। এতে ভাই বলে, যদিও কম্পিটিশনটা অনেক বেশি ভালো, কিন্তু ওখানে আমি তোমাকে যেতে দিতে পারবো না। প্রাচী বলে, আপনি আমাকে কেন যাওয়ার অনুমতি দিচ্ছেন না? ভাই বলে, তুমি তো জানো তোমার শরীরটা অনেক বেশি খারাপ থাকে, তাই আমি ওখানে তোমাকে যেতে দেব না। প্রাচী মনে মনে বলে, আমি তো যে কোনো ভাবে ওখানে চলে যাব। আর ভাই এখানে প্রাচীকে একটি বুক দেয় পড়ার জন্য। এরপরে প্রাচী কিছু ক্যান্ডি নিয়ে আসে শ্যানজুকে দেখার জন্য। এখানে শ্যানজুর অবস্থা অনেক খারাপ ছিল, তাই
তাই ও মনে মনে বলছিল আমার এখন একে সাহায্য করা উচিত, কারণ অনেক বেশি আঘাত পেয়েছে। আর ও যখন এখানে শ্যানজুকে দেখছিল তখন হঠাৎ করে শ্যানজুর ঘুম ভেঙে যায়। আর শ্যানজু এখানে তাকানোর পর ওর সামনে প্রাচীকে দেখতে পায়। প্রাচী বলে, তুমি তো অনেক বেশি আঘাত পেয়েছো, দাঁড়াও আমি তোমার জন্য মেডিসিন নিয়ে আছি। আর ও যখন চলে যায় তখন বুকটা এখানেই রেখে যায়, যেটা আবার শ্যানজু দেখতে থাকে। ও ভাবছিল যে এটা কিরকম বক্স হতে পারে, আমিও দেখব। আর এ এখন কিরকম প্ল্যান বানাচ্ছে এটা তো আমাকে জানতে হবে। একটু পরে এখানে প্রাচী আসে আর ওকে একটি ক্যান্ডি খেতে দেয়, বলে এটা হচ্ছে সুইট হানি ক্যান্ডি, তুমি এটা খাও, অনেক বেশি ভালো লাগবে। কিন্তু শ্যানজু এটা খেতে চায় না। প্রাচী বলে, আমি তোমাকে এখানে ক্যান্ডি খেতে দিচ্ছি, তুমি কেন খেতে চাচ্ছ না? শ্যানজু বলে, তুমি একটি সেলফিশ মেয়ে। আর এখানে প্রাচী তখন শ্যানজুর দিকে তাকিয়ে স্মাইল করছিল, কিন্তু এটা শোনার পর রেগে যায় আর বলে, তুমি বুকটা আমাকে ফিরিয়ে দাও, এর ভিতরে কি এমন রয়েছে? যখন ও নিজের বুকটা দেখে তখন অনেক শকড হয়ে যায় আর বলে, দেখো তুমি আমাকে ভুল বুঝো না। মনে মনে বলছিল, আমি এখন ওকে কিভাবে বলবো এই বুকটা আমাকে আমার ভাই দিয়েছে। এখানে শ্যানজু তো বারবার ওকে বলছিল তুমি একটি সেলফিশ মেয়ে, শুধুমাত্র নিজেরটাই দেখো। প্রাচী ওর কথাগুলোতে অনেক রেগে যায়, কিন্তু এরপরও ওকে কোনো কিছুই বলে না। আর বারবার শ্যানজু ওকে সেলফিশ বলছিল। প্রাচী বলে, ঠিক আছে, এখন তুমি এসব কথাগুলো বলা বন্ধ করো। আমি চাচ্ছি যে তুমি আমার সাথে আমার প্যালেসে শিফট হয়ে যাও। আর তুমি তো আমার হাজবেন্ড, তাহলে তুমি এখানেই বা কেন থাকো? তুমি আমার সাথে আমার প্যালেসে থাকবে। আর ওর সাথে অনেক বেশি সুইট ভাবে কথা বলছিল। শ্যানজু বলে, তুমি কি মনে করেছো আমি তোমার প্ল্যান সম্পর্কে কোনো কিছু জানতে পারবো না, যে তুমি কেন আমাকে তোমার প্যালেসে নিয়ে যেতে চাচ্ছ? প্রাচী বলে, আমি এখানে তোমাকে সাহায্য করতে এসেছি, আর তুমি আমাকে বারবার কেন ভুল বুঝছো? এরপর ওকে জোর করে একটি ক্যান্ডি মুখের ভিতরে ঢুকিয়ে দেয়। আর এইটা যখন শ্যানজু মুখের ভিতর থেকে ফেলে দিতে নিচ্ছিল, প্রাচী আবার ওর মুখটা ধরে নেয় আর বলে, একদমই ফেলে দেবে না। এরপর এখান থেকে চলে যায়। আর বাইরে অনেক বেশি রাগ নিয়ে দাঁড়িয়েছিল। ভিতরে তখন শ্যানজু ক্যান্ডি খায় আর ওর কাছে অনেক বেশি সুইট লাগে, তাই বলছিল আমার মনে হয় এটা সত্যিই ক্যান্ডি। এরপরে প্রাচী একটি জায়গায় এসে খাবার খাচ্ছিল আর ও মনে মনে ভাবছিল, এখন আমি শ্যানজুকে কোন রুমে থাকতে দেব। এরপরে মেটকে বলে, তোমার তো আমার প্যালেসে একটি রুম রয়েছে, ওই রুমেতে তুমি শ্যানজুকে থাকতে দেবে। মেট বলে, আপনি তো আজ পর্যন্ত কখনোই শ্যানজুকে ইম্পর্টেন্ট দেননি, তাহলে আজ কি হয়েছে? আপনি কেন আমার রুমটা ওই শ্যানজুকে দেওয়ার কথা বলছেন? এখানে প্রাচী বলে, তোমাকে আমি বলেছি না তোমার রুমটা তুমি আজ থেকে শ্যানজুকে থাকার জন্য দেবে? মেট বলে, ঠিক আছে দিচ্ছি, এটা বলে চলে যায়। প্রাচী তখন মজা করে খাবার খাচ্ছিল। একটু পরে মেট তখন শ্যানজুকে ওই রুমের ভিতরে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেয়। আর শ্যানজুকে বলে, তোমার কপাল ভালো যে বলেছে মিস তোমাকে এই রুমের ভিতরে থাকতে দেওয়ার জন্য, আজ থেকে তুমি এই রুমের ভিতরে থাকবে। শ্যানজু মনে মনে বলছিল, এই রুমটাও আমার কাছে একটি বন্দি খাঁচার মতন, আর যেখান থেকে আমি চাইলেও বের হতে পারবো না। এদিকে প্রাচী শ্যানজুর কথাগুলো শুনতে পায়। সিস্টেম বলে প্রাচীকে, তোমার কাছে এখন লাইফ স্ট্রিম 100% রয়েছে। প্রাচী চলে আসে শ্যানজুর কাছে। ও শ্যানজুকে দেখার পর স্মাইল করে, কিন্তু শ্যানজু ওকে পাত্তা দেয় না, ও ভিতরে চলে আসে। শ্যানজু বলে, আমাকে এখানে বন্দি করে রেখে তুমি খুশি হয়েছো? আবার আমাকে এখানে দেখার জন্য কেন এসেছো? তখন প্রাচী বলে, আমি তো তোমার সাহায্য করতে চাচ্ছি, তোমাকে থাকার জন্য এত ভালো একটি রুম দিয়েছি, কিন্তু এরপরও কেন তুমি খুশি হচ্ছ না? শ্যানজু বলে, আমার কাছে এই রুমটি একটি বন্দি খাঁচার মতন, এর বাইরে অন্য কিছুই না, তাই আমি এখানে থাকতেও চাই না। তখনই ওদের দিকে একটি কালো ছায়া আসতে নিয়েছিল, যেটা দেখার পর শ্যানজু বলে, তুমি এর কাছ থেকে দূরে থাকো। কিন্তু প্রাচী বলে, তুমি কোনো ভয় পেও না, আমি তোমাকে এর হাত থেকে বাঁচিয়ে নেব। আর তাড়াতাড়ি করে প্রাচী ওই কালো ছায়ার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। শ্যানজু অবাক হয়ে যায় যে প্রাচী এখানে ওকে বাঁচাতে চাচ্ছে। তখনই কালো ছায়াটা এখানে প্রাচীর উপরে এসে পড়ে। তখন প্রাচী হঠাৎ করে একটি অদ্ভুত জায়গায় চলে আসে, যেখানে ও নিজের সামনে একটি বাচ্চা ছেলেকে দেখতে পায়। তখন সিস্টেম এখানে বলে প্রাচীকে, তুমি এখন শ্যানজুর স্বপ্নের ভিতরে চলে এসেছো, আর তোমার সামনে যে বাচ্চা ছেলেটিকে দেখতে পারছো ওই বাচ্চা ছেলেটি হচ্ছে শ্যানজু। তুমি এখন শ্যানজুর ছোটবেলার কিছু সিন দেখতে পারবে। বাচ্চা ছেলে শ্যানজু এখানে কান্না করছিল। এইটা দেখার পর প্রাচী ওর কাছে যেতে নিচ্ছিল, কিন্তু প্রাচীর সামনে এখানে একটি দেওয়াল ছিল, আর প্রাচী এই দেওয়ালের বাইরে যেতে পারবে না। এইদিকে শ্যানজুর মা এখানে শ্যানজুকে মারধর করছিল, যার কারণে শ্যানজু কান্না করে। এই সব কিছু প্রাচীর কাছে অনেক খারাপ লাগে। আর শ্যানজুর মা শ্যানজুকে এখানে রেখে চলে যায়। প্রাচী তখন দেওয়ালটি ভাঙার চেষ্টা করে, কিন্তু এমনটি করতে পারে না, আর অনেক বেশি কান্না করে। তখনই প্রাচীর মাথায় আবারও পেন হয়। এখানে আমরা শ্যানজুকে দেখতে পাই। শ্যানজু এখানে ওর একটি বড় ভাইয়ের সাথে ছিল, যে ভাইটি এখানে শ্যানজুকে একজন মনস্টার বলে ডাকছিল। আসলে শ্যানজুর কাছে পাওয়ার রয়েছে, ও যদি ব্যথা পায় তাহলে নিজের আঘাত আবার একটুর পরে ঠিক হয়ে যেত একা একাই। তখনই ওখানে একটি আন্টি চলে আসে আর শ্যানজুকে বকা দিতে থাকে। আসলে শ্যানজুর মা শ্যানজুকে রেখে চলে যাওয়ার পরে এই আন্টি তাকে থাকতে দিয়েছে।
এই সবকিছু প্রাচী দেখছিল। তখন আবার সঞ্জুর কাছে একজন ওল্ড ম্যান চলে আসে। সঞ্জুকে বলে, তুমি আমার সাথে চলো, আমি তোমার দেখাশোনা করব। প্রাচী এখানে সঞ্জুকে বলে, তুমি একদমই ওর সাথে যাবে না, কিন্তু সামনের দেওয়াল থাকার কারণে ও কোনো কিছু করতে পারে না। আর ওই দেওয়ালটা ভাঙার চেষ্টা করে, তাই নিজের হাতে অনেক বেশি আঘাত পেয়ে যায়। এদিকে সঞ্জু তখন ওই লোকটির সাথে চলে আসে। যেই লোকটি এখানে সঞ্জুকে বলে, আমি জানতে পেরেছি তোমার ভিতরে অনেক বেশি পাওয়ার রয়েছে, কারণ তুমি আঘাত পেলে ওটা এমনি এমনি ঠিক হয়ে যায়। তাই এখন আমি তোমাকে যত ইচ্ছা আঘাত করি না কেন, তুমি তো কিছুই করতে পারবে না। প্রাচী এইসব কিছু দেখার পর চিৎকার করতে থাকে আর দেওয়াল ভাঙার চেষ্টা করে, আর ফাইনালি ও দেওয়ালটা ভাঙতেও পারে। তখন এই সিস্টেম প্রাচীকে আরো একটি জায়গায় নিয়ে আসে, যেখানে ও সঞ্জুকে দেখতে পায়। তাড়াতাড়ি করে সঞ্জুর কাছে চলে যায় আর সঞ্জুকে ওঠানোর চেষ্টা করে। সঞ্জু এখানে স্বপ্ন দেখছিল, কিন্তু হঠাৎ করে নিজের সামনে এখানে প্রাচীকে দেখার পর অবাক হয়ে যায়, আর প্রাচী ওকে দেখার পর পুরো নর্মাল ব্যবহার করতে থাকে। সঞ্জু কান্না করছিল, তাড়াতাড়ি করে চোখের পানি মুছে ফেলে। আর প্রাচী এখানে মরে মরে বলছিল, আমি ওকে কিছুতে এটা বুঝতে দেব না, আমি ওর ছোটবেলার সব জিনিসগুলো দেখে ফেলেছি। তাই সঞ্জুকে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মুড অফ রয়েছে, তাই আমি তোমাকে এখানে কিছু ক্যান্ডি দিচ্ছি, তুমি এগুলো খেয়ে নাও। কিন্তু সঞ্জু ওর কাছ থেকে কোনো ক্যান্ডি খেতে চায় না, আর ওকে জিজ্ঞাসা করে, তুমি সত্যি করে বলবে তুমি কি কি দেখেছো? প্রাচী বলে, আমি তো কোনো কিছুই দেখতে পাইনি। সঞ্জু তখন অনেক রেগে যায় আর ভাবছিল, এই যদি আমার ছোটবেলায় সবকিছু দেখে ফেলে তাহলে তো অনেক বেশি খারাপ হবে। সঞ্জু আবারও জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি কোনো কিছু দেখতে পাওনি? এতে প্রাচী বলে, আমি সত্যি কথা বলছি, আমি কোনো কিছু দেখতে পাইনি, আমি তো শুধুমাত্র ঝাপসা সব কিছু দেখতে পেয়েছি, আর অনেক অন্ধকারও ছিল। তখনই দেখতে পায় ওর হাতে আঘাতের চিহ্ন। আসলে প্রাচী তো ওই দেওয়ালটা ভাঙতে চাচ্ছিল, তাই আঘাত পেয়েছে। এইসব কিছু দেখার পরে বলে সঞ্জু, আমার মনে হচ্ছে তুমি আমাকে মিথ্যে কথা বলেছো, কিন্তু চলো এরপরও আমি তোমার কথা বিশ্বাস করে নিলাম। প্রাচী বলে, এখন আমাদের দুজনকে তাড়াতাড়ি করে এখান থেকে বাইরে বের হওয়ার রাস্তা খুঁজে বের করতে হবে। সঞ্জু বলে, তুমি এত চিন্তা কেন করছো? তোমার ভাই আছে না, তোমাকে অবশ্যই এখান থেকে এসে নিয়ে যাবে। আর ও একাই হাঁটতে শুরু করে। প্রাচী তখন অন্যদিকে মুখ ফিরিয়ে তাকিয়েছিল আর দেখতে পায় এখান থেকে চলে যাচ্ছে সঞ্জু, তাই চিৎকার করে বলে, তুমি আমাকে না নিয়ে কেন চলে যাচ্ছ? আর সঞ্জু বলে, আমি তো বাইরে যাওয়ার রাস্তা খুঁজে বের করছি। প্রাচী ওর উপরে অনেক রাগ দেখায়, আর একটু পরে আবার ওর কাছে আসে আর ওর সাথে অনেক সুইট ব্যবহার করে। আমাদের দুজনকে একসাথে মিলে এখান থেকে বাইরে বের হওয়ার রাস্তা খুঁজে বের করতে হবে। সঞ্জু বলে, এর কোনো দরকার নেই, আমি একাই রাস্তা খুঁজে বের করতে পারবো। এরপর এখান থেকে চলে যায়। তখন এখানে সিস্টেম বলে প্রাচীকে, আমি তোমাকে বাইরে বের হওয়ার রাস্তা বলে দিচ্ছি। আর প্রাচীকে বলে দেয় যে কোন রাস্তা দিয়ে গেলে তারা এই গুহার ভিতর থেকে বাইরে যেতে পারবে। প্রাচী তখন ওই কথাগুলো শোনার পর ওই দিকে যায় আর ও বাইরে বের হওয়ার রাস্তা খুঁজে পায়। তাই চিৎকার করে এখানে সঞ্জুকে নিজের কাছে নিয়ে আসে আর বলে, দেখো আমি বাইরে যাওয়ার রাস্তা পেয়ে গিয়েছি, তুমি আমার কাঁধে উঠে পড়ো, আমার কাঁধ অনেক বেশি স্ট্রং, তুমি এখান থেকে বের হতে পারবে। এটা শোনার পর সঞ্জু নিজেই তখন নিচে বসে পড়ে আর ওকে বলে, তুমি আমার কাঁধের ওপরে ভর করে এখান থেকে বাইরে যাও। প্রাচীও তখন এমনটি করে, এখান থেকে বাইরে যায় আর বলে, তুমি দাঁড়াও, একটু পরে আমি ফিরে আসবো। সঞ্জু ভিতরেই থেকে যায় আর ও বলে, আমি কিভাবে এই মেয়েটিকে বিশ্বাস করতে পারি? এই মেয়েটি তো আমাকে মেরে ফেলতে চাচ্ছে। আমারই ভুল হয়েছে, আমার এখানে ওকে মেরে ফেলা উচিত ছিল। আর ওকে আমি কিভাবে বা বিশ্বাস করেছি? এখান থেকে অবশ্যই চলে গিয়েছে, আমাকে এখানে সাহায্য করতে আসবে না। বসে থেকে এইসব কথাগুলোই ভাবছিল, তখনই ও প্রাচীর শব্দ শুনতে পায়। প্রাচী এখানে আবারও ফিরে এসেছে ওকে বাইরে বের করার জন্য। আর এটা দেখার পর এখানে সঞ্জু নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না যে প্রাচী ওকে এখানে বাঁচাতে এসেছে। এরপর প্রাচী ওকে ওখান থেকে বাইরে বের করে নিয়ে আসে আর সঞ্জু অবাক হয়ে প্রাচীকেই দেখতে থাকে, কারণ ও তো জানতো প্রাচী ওকে সাহায্য করে না, প্রাচী ওকে মেরে ফেলতে যায়। এরপর প্রাচী নিজের হাত এগিয়ে দেয় ওকে ওঠার জন্য। সঞ্জু ওর হাত ধরে দাঁড়িয়ে পড়ে আর এখানে প্রাচীর দিকে তাকিয়ে থাকে। প্রাচী তখন মনে মনে বলে, এ আমার দিকে তাকিয়ে রয়েছে, এর মানে আমার ফেসে অনেক বেশি মাটি লেগে রয়েছে। আর বলে, তুমি আমাকে এখন দেখো না, আগে আমি আমার ফেসটা পরিষ্কার করি। এরপরে ও নিজের ফেস পরিষ্কার করতে শুরু করে। সঞ্জু জিজ্ঞাসা করে, তুমি আমাকে কেন বাঁচিয়েছো? কেন ওখান থেকে বাইরে বের করে নিয়ে এসেছো? প্রাচী হেসে বলে, আমি তোমাকে কেন বাঁচাবো না? তুমি তো আমার হাজবেন্ড, তুমি যদি বিপদে পড়ো তাহলে অবশ্যই আমি তোমাকে বাঁচাতে আসবো। তখন এখানে অনেক বেশি হাওয়া আসতে শুরু করে। হাওয়ার সাথে একটি ভেড়া এখানে চলে আসে, যার অনেক বেশি শক্তি ছিল, আর ওদের উপরে অ্যাটাক করার জন্য চলে আসে। প্রাচী এটা দেখার পর ভয় পেয়ে যায়। সঞ্জু ওই ভেড়ার সাথে ফাইট করার জন্য এখানে চলে আসে, আর সঞ্জু নিজের পাওয়ার ইউজ করে ওই ভেড়াটিকে এখানে হারিয়ে দেয়। যেটা দেখার পর প্রাচী অবাক হয়ে বলে, তোমার কাছে তো অনেক বেশি পাওয়ার রয়েছে,
হয়েছে আর অনেক ভয় পেতে শুরু করে। তখন বলে সঞ্জু, আমার কাছে যে পাওয়ার রয়েছে ওইটা দিয়ে আমি তোমাকেও মেরে ফেলতে পারবো। তাহলে আমি কেন সময় নষ্ট করছি, আমি এখানে তোমাকেও মেরে ফেলি। আর ওই ছুরিটা এখানে প্রাচীর অনেক বেশি কাছে নিয়ে আসে। প্রাচী ভয় পেয়ে বলে, তুমি আমাকে এখন মেরে ফেলো না, আমাদেরকে এখান থেকে ফিরে যেতে হবে। আর এই ছুরিটা এখন দূরে সরাও, কারণ এর রক্তের অনেক বাজে একটি গন্ধ বের হচ্ছে। যেটা শোনার পর সঞ্জু তখন ছুরিটা সরিয়ে ফেলে আর এখানে প্রাচীর রুমাল দিয়ে নিজের হাতে পরিষ্কার করতে থাকে। আর ভয় পেয়ে এখানে সঞ্জুকে বলে, তোমার কাছে যে পাওয়ার রয়েছে এইটা দিয়ে তুমি যদি আমাকে মেরে ফেলতে চাও তাহলে আমি নিজেকে বাঁচাতে পারবো না। সঞ্জু বলে, আমার কাছে অনেক বেশি পাওয়ার রয়েছে, আমি চাইলেই তোমাকে 1 সেকেন্ডের ভিতরে মেরে ফেলতে পারবো। আর ওইখানে মেরে ফেলার কথা বলছিল, কিন্তু প্রাচী তো নিজের রুমালটা দিয়ে আবার ওর ফেসটাও ভালোভাবে পরিষ্কার করে দেয়, যার কারণে এখানে চুপ হয়ে যায় সঞ্জু। প্রাচী বলে, ঠিক আছে, তোমার যখন ভালো লাগে তখন আমাকে মেরে ফেলো। একটু পরে এখানে অনেকগুলো লোকজনেরা চলে আসে আর তারা সবাই যাও ইয়ার সেক্টর থেকে এসেছে। তাদের ভিতরে একটি ছেলে এখানে প্রাচীকে বলে, তোমার নাম কি প্রাচী, আর তুমি কি আমার বন্ধুর বোন? তখন প্রাচী বলে, আমার নাম প্রাচী, কিন্তু তোমরা কিভাবে আমার নাম জানো? আর এ হচ্ছে আমার বন্ধু। সঞ্জু দাঁড়িয়ে থেকে ওদের কথাগুলো শুনছিল। তাদের ভিতরে থাকা একটি মেয়ে আর যে কিনা ওদের বড় সিস্টার, সে বলে, আমরা যাও ইয়া সেক্টর থেকে এখানে এসেছি, তোমার ভাই বলেছে তুমি জঙ্গলের ভিতরে বন্দী হয়ে পড়েছো, তাই তোমাকে এখানে বাঁচানোর জন্য আমরা এসেছি। তাদের ভিতরে আরেকজন এখানে বলে প্রাচীকে, তুমি কি আমাদের সাথে আমাদের যাও ইয়া সেক্টরে যেতে চাও? এতে প্রাচী খুশি হয়ে বলে, হ্যাঁ আমি যাব। কিন্তু আবার নিজের ভাইয়ের কথা মনে পড়ে আর বলে, আমার ভাই মনে হয় আমাকে যেতে দেবে না। সঞ্জু ওদের কথাগুলো বোরিং হয়ে শুনতে থাকে। আর সবাই যখন এখানে কথা বলছিল তখন দেখতে পায় দূর থেকে কিছু লোকজন আছে আর তারাই হচ্ছে এখানে প্রাচীর ভাই। প্রাচী নিজের ভাইকে জিজ্ঞাসা করে যে, তুমি এত তাড়াতাড়ি এখানে কিভাবে চলে এসেছো? ভাই বলে, আমি এখানে তোমাকে বাঁচানোর জন্য এসেছি। প্রাচী তখন ভাইকে বলে, আমি চাচ্ছি যাও ইয়ার সেক্টরে যাব। কিন্তু প্রাচীর ভাই মানা করে, তুমি ওখানে যেতে পারবে না। প্রাচী জিজ্ঞাসা করে, কিন্তু আমি কেন যেতে পারবো না? ভাই বলে, কারণ তোমার হার্টের প্রবলেম রয়েছে আর তুমি ওখানে যাবে, যদি কিছু একটা হয়ে যায় এর থেকে ভালো তুমি আমার সাথে আমার প্যালেসেই থাকবে, অন্য কোথাও যেতে পারবে না। প্রাচী তখন মনে মনে বলে, আমি তো অবশ্যই যাও ইয়া সেক্টরে যাব আর আমাকে কেউ বাধা দিতে পারবে না। তখন আবার দেখতে পায় যে ভাই তো এখানে সঞ্জুর ওপরে রেগে যাচ্ছে, তাই বলে, তুমি সঞ্জুকে কোনো কিছুই বলবে না, সঞ্জু কোনো কিছুই করেনি আর ও আমাকে এখানে নিয়েও আসেনি, আমরা দুজনে এখানে আটকা পড়েছিলাম। ভাই বলে, ঠিক আছে, আমি কিছুই বলবো না। এরপরে তারা গাড়িতে উঠে পড়ে। সঞ্জু এখানে প্রাচীকে দেখে আর মনে মনে ভাবছিল, এই প্রাচী আমাকে এখানে এত বেশি সাহায্য কিভাবে করতে পারে। প্রাচী তখন ওকে বলে, তুমি এখন শুধু আমার সাথে এখান থেকে ফিরে যাও, এরপর আমি তোমাকে মুক্তি করে দেব, আমি তোমাকে প্রমিস করছি। সঞ্জু বলে, আমি তোমার প্রমিস ভালো করেই জানি, তুমি কখনোই তোমার প্রমিস পূরণ করতে পারো না। প্রাচী বলে, এবার আমি সত্যি তোমাকে প্রমিস করছি আর আমি আমার প্রমিসটা রাখবো, আমি তোমাকে মুক্ত করে দেব। সঞ্জু বলে, যারা মিথ্যে কথা বলে তাদেরকে আমি একদমই পছন্দ করি না। তখন প্রাচী বলে, আর আমি মিথ্যে কথা বলা পছন্দ করি না, তো আমাদের দুজনের হিসাব বরাবর, আমি তোমাকে প্রমিস করেছি, এর মানে আমি তোমাকে এখান থেকে যাওয়ার পর মুক্ত করে দেব। সঞ্জু তখন আর ওকে কোনো কিছুই বলে না। এরপরে প্রাচী বলে, নাও আমি তোমার সাথে ডিল করছি, আমি তোমাকে যেতে দেব। কিন্তু সঞ্জু ওকে সেরকম ভাবে পাত্তা দেয় না। প্রাচী এরপরে এখানে একটি কমলা খেতে নিচ্ছিল আর ওকে বলে যে, তুমি কি এই কমলাটি টেস্ট করতে চাও? এতে সঞ্জু বলে, তুমি জানো না এখানকার কমলাগুলো অনেক বেশি তিতা হয়, তাই এটা আমি একদমই টেস্ট করতে চাচ্ছি না। প্রাচী বলে, তুমি জানো না এই কমলাগুলো অনেক বেশি মিষ্টি হয়, তুমি একবার খেয়েই তো দেখো। কিন্তু ওর কাছ থেকে এটা সঞ্জু কিছুতেই নেয় না। তখন সিস্টেম এখানে প্রাচীকে বলে, সঞ্জুরও লাইফটা তোমার মতন বাড়তে শুরু করেছে। যেটা শোনার পর এখানে অনেক বেশি খুশি হয়ে যায় প্রাচী আর ওকে বারবার কমলা খাওয়ার অফার করতে থাকে, কিন্তু এখানে সঞ্জু ওকে মানা করতে থাকে। প্রাচী বলে, আমি প্রথমে টেস্ট করছি, এরপরে তোমাকে দেব। আর ও কমলা খেতে শুরু করে আর কমলাটি অনেক বেশি তিতা ছিল, কিন্তু এরপরও সঞ্জুকে দেখানোর জন্য বলে, এই কমলাটি অনেক বেশি মিষ্টি, তুমি খেয়ে দেখো। এই বলে সঞ্জুকে খেতে দেয়। সঞ্জু তখন একটি কুয়া খায়, কিন্তু ওর কাছে অনেক বেশি তিতা লাগে, যার কারণে অনেকটাই রেগে যায়। প্রাচী এটা দেখার পর মজা পায়। এরপরে বলে, তুমি শুধু একটি কুয়া খেয়েছো, এতে তুমি কিছু বুঝতে পারবে না, আর প্রথম কুয়াটা একটু তিতা লাগে, দ্বিতীয়টা খেয়ে দেখো, তুমি মিষ্টি পাবে। কথাটি শোনার পরে সঞ্জু তখন দ্বিতীয় আরেকটি কুয়া খায়, যেটা ওর কাছে অনেক বেশি তিতা লাগে। এই সব কিছু দেখার পর এখানে প্রাচী অনেক বেশি মজা পাচ্ছিল, কিন্তু সঞ্জু ওকে দেখায় যে এই কমলটা সত্যি অনেক বেশি মিষ্টি রয়েছে আর ওকে বলে, তুমি কি মনে করেছো এটা তিতা? এটা তিতা না, এইখানকার কমল আর অর্ধেকটা তিতা লাগে আর অর্ধেকটা মিষ্টি লাগে, আর দেখো এখন আমি মিষ্টিটাই খাচ্ছি। এটা শোনার পর প্রাচী বলে, তাহলে আমাকেও খেতে দাও। আর প্রাচী যখন আরও একটি
কুয়া এখানে নিজে খায়, তখন ও বলে যে এটা তো সত্যি অনেক বেশি তিতা। তখন আবার শ্যানজু হেসে বলে, তোমার কি মনে হয় তুমি অনেক বেশি বুদ্ধিমতী? তুমি তো আমার থেকেও অনেক বেশি বোকা। একটি কমলা কিভাবে দুই রকমের টেস্ট দিতে পারে? যে কমলা তিতা হবে সেই কমলার পুরোটুকুই তিতা হবে, মিষ্টি কোথা থেকে পাবে তুমি? তখনই শ্যানজু বাহিরে দুটি কাককে দেখতে পায়, আর এই দুইটি কাককে দেখার পরে ও বলে, আমি এখান থেকে আমার প্যালেসে ফিরে যেতে পারবো। আর এখান থেকে সুরাজ প্যালেসে যাওয়ার একটি রাস্তা রয়েছে। আসলে শ্যানজু সুরাজ প্যালেস থেকে বিলং করে। পরের সিনে দেখানো হয় প্রাচীকে, যখন নিজের রুমে ছিল তখন ওর কাছে মেড আসে আর বলে, বাইরে আপনার ফ্রেন্ডরা এসেছে আপনার সাথে দেখা করতে। এতে প্রাচী বলে, হ্যাঁ আমি ওখানে যাব, কিন্তু আমি আমার নিজের সাথে করে ওখানে নিয়ে যাব শ্যানজুকে। শ্যানজুর রুমে আসে, শ্যানজুর হাত ধরে বলে, আমি তোমাকে বাইরে নিয়ে যাব আমার ফ্রেন্ডদের সাথে দেখা করানোর জন্য। আর অনেক খুশি হচ্ছিল, ওকে বারবার এই কথাটাই বলতে থাকে। বাট শ্যানজু ওর সাথে যেতে মানা করে আর বলে, কেউ আমাকে ইনভিটেশন করেনি, তাই আমি ওখানে যাব না। এতে প্রাচী বলে, আমি তো এখন তোমাকে ইনভিটেশন করছি, তুমি এখন চলো। এরপরও শ্যানজু যেতে রাজি হয় না। প্রাচী বলে, ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি। আর শ্যানজু তখন ভিতরে বই পড়তে শুরু করে। এরপরে বলে, আমি জানি তোমরা এখানেই লুকিয়ে রয়েছো, তাই বের হয়ে আসো। আর কি কথা বলার জন্য এখানে এসেছো ওই কথা বলো। তখনই সুরাজ প্যালেসের কিছু লোক এখানে বাইরে চলে আসে, আর যারা এখানে বলছিল শ্যানজুকে, মাস্টার আপনাকে একটি কথা বলতে বলেছে। শ্যানজু বলে, ঠিক আছে চলো, আমি সুরাজ প্যালেসে ফিরে যাচ্ছি। তখন একটি ছেলে বলে, মাস্টার বলেছে আপনি কিছুদিন এখানে প্রাচীর সাথেই থাকবেন। আসলে প্রাচীর ভিতরে আমাদের ওখানকার একটি পেন্ডেন্ট রয়েছে, আর যেটার কারণে প্রাচী এতদিন বেঁচে রয়েছে। কারণ প্রাচীর তো হার্টের প্রবলেম, আর ওই পেন্ডেন্টের কারণে ও এতদিন বেঁচে রয়েছে। আপনাকে বলেছে মাস্টার ওইটা আপনি যেন প্রাচীর ভিতর থেকে বের করে নিয়ে যান। শ্যানজু সবকিছু শোনার পরে বলে, এটা অনেক বেশি ইন্টারেস্টিং, তাহলে আমি এখানেই থাকবো। আর প্রাচীকে মেরে ফেলার পর আমাদের প্যালেসের ওই পেন্ডেন্টটি আমি এখান থেকে নিয়ে যাব। অন্যদিকে প্রাচীকে দেখানো হয় সবার সাথে বসেছিল, তারা সবাই এখানে সুরা প্যালেসের কথা বলছিল। আমাদেরকে তাড়াতাড়ি সুরা প্যালেসের প্রিন্সকে খুঁজে বের করতে হবে, নয়তো আমরা বিপদে পড়ে যাব। আর এখানে একটি মেয়ে বলে প্রাচীকে, তুমি কি আমাদের সাথে এই মিশনে যাবে সুরা প্যালেস খুঁজে বের করতে? প্রাচী এতে সাথে সাথে হ্যাঁ বলে দেয় যে আমিও তোমাদের সাথে ওখানে যাব। কিন্তু প্রাচীর ভাই এখানে বলে প্রাচী ওখানে যাবে না, প্রাচী আমার সাথে আমার এই প্যালেসেই থাকবে। তখন প্রাচী ভাইকে জিজ্ঞাসা করে, আমি কেন যেতে পারবো না? আর এমনিতেও আমি আর কিছুদিনই বেঁচে থাকবো, তাই আমি মারা যাওয়ার আগে কিছু ইন্টারেস্টিং জিনিস করতে চাচ্ছি, যেটা করলে আমার ভালো লাগবে। ভাই বলে, তুমি জানো না তোমার হার্টের কত বড় একটি প্রবলেম রয়েছে, তাই আমি চাই না তুমি কোথাও যাও। যদি রাস্তার ভিতরে তোমার কোনো প্রবলেম হয়ে যায় তখন তোমাকে কে বাঁচাবে? তাই আমি তোমাকে কোথাও যেতে দেব না, আর তুমি তো কিছুতেই ওদের সাথে বাহিরে কোথাও যাবে না। প্রাচী বলে, আমার কোনো প্রবলেমই হবে না। এরপরে বলে, আচ্ছা তোমরা সবাই এইসব কথা বলা বন্ধ করো, এখন আমরা সবাই এখানে একসাথে ড্রিঙ্ক করব। কারণ প্রাচী এটা ভালো করে জানে প্রাচীর ভাই কিছুতেই প্রাচীকে ওই রকম কোনো কাজে যেতে দেবে না। কিন্তু প্রাচীও তো আর এত সহজে এটা মেনে নেবে না। প্রাচী অনেক বেশি ড্রিঙ্ক করার কারণে একটি মেয়ে এখানে প্রাচীকে নিয়ে আসে শ্যানজুর কাছে। শ্যানজুর কাছে রেখে যাচ্ছিল। শ্যানজু বলে, তুমি কিভাবে জানো যে আমি ওর হাজবেন্ড, আর ওকে এই রুমেই আনতে হবে? মেয়েটি বলে, এটা কি সিক্রেট ছিল? আমি তো এটা জানতে পেরেছি, তাহলে কি এখন তুমি আমাকে মেরে ফেলবে? প্রাচী অনেক বেশি ড্রিঙ্ক করে নিয়েছে, তাই আমি প্রাচীকে এখানে নিয়ে এসেছি, কারণ প্রাচীকে এখন শুধুমাত্র তুমি ভালোভাবে রাখতে পারবে। আর প্রাচীকে বলে, তোমার মনে রয়েছে তুমি আমাকে প্রমিস করেছো কাল কিন্তু তুমি আমাদের সাথে ওই মিশনে যাবে। তখন শ্যানজু মনে মনে বলছিল, প্রাচী আর প্রমিস এটা কখনোই হবে না, ও ভুলে যাবে। একটু পরে প্রাচী এখানে অদ্ভুত কাণ্ড করতে শুরু করে, মনে হচ্ছিল ও কোনো কিছু চালাচ্ছে, আর এখানে বলতে থাকে স্পিড বাড়িয়ে দাও। এই সব কিছুতে শ্যানজু ওর উপরে অনেক রেগে যায়, আর ও তো শ্যানজুকে বারবার আঘাত করছিল নিজের মাথা দিয়ে। শ্যানজু রেগে গিয়ে ওর গলা ধরে নেয় আর বলে, আমি চাইলে তোমাকে এক্ষুনি এখানে মেরে ফেলতে পারবো। আর তুমি কি জানো আমি কে? এতে প্রাচী বলে, আমি জানি তুমি শ্যানজু। এরপরে ও শ্যানজুকে এখানে জড়িয়ে ধরে, আর শ্যানজুকে বলতে থাকে, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় অন্যায় করেছি। আগে আমি তোমাকে অনেক বেশি অত্যাচার করতাম আর তোমার সাথে বাজে ব্যবহার করেছি, কিন্তু এখন আর আমি একদমই এরকম কোনো কিছু করব না। শ্যানজু বলে, এরপরেও আমি তোমাকে মেরে ফেলবো। প্রাচী বলে, আমি জানি তুমি আমাকে মেরে ফেলবে, আর আমি এটাও জানি তোমার সাথে আমি পারবো না, কারণ তোমার অনেক বেশি পাওয়ার রয়েছে। এরপর এখানে অনেক সব উল্টাপাল্টা কথাগুলো ও শ্যানজুকে বলতে শুরু করে, যে সব কিছুর কোনোটাই শ্যানজু বুঝতে পারে না।
এরপরে আবার বেডে ঘুমিয়ে পড়ে। সঞ্জু ওর দিকে তাকিয়ে থাকে আর অনেকটা রেগে এখান থেকে চলে যায়। পরের দিন সকালে প্রাচী ঘুমিয়েছিল, একটু পরে প্রাচী ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু এখানে কোথাও দেখতে পায় না সঞ্জুকে। অনেক বেশি ভয় পেয়ে যায় যে রাতে আমি কি এমন করেছিলাম যার কারণে সঞ্জু এখানে নেই। আর সিস্টেম ওকে বলে যে সঞ্জুর লাইফ টাইম অনেক বেশি বেড়ে গিয়েছে। এইসব কিছুতে ও অনেক অবাক হয়ে যায়। তখনই মেয়েটা আসে আর বলে, কাল রাতে আপনি ভুল করে এখানে সঞ্জুর রুমেতে চলে এসেছেন। প্রাচী তখন রুমটা দেখে আর বলে, সত্যিই তো এটা আমার রুম না, আমি কাল ওর রুমে এসেছিলাম আর জানি না আমি রাতে ওর সাথে কি কি করেছি। মেয়েট বলে, আমি দেখেছি সঞ্জুকে অনেকটাই রেগে এখান থেকে বাইরে বের হয়েছে। প্রাচী তখন অনেক ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে বেডে শুয়ে পড়ে। বলছিল এবার অবশ্যই সঞ্জু আমার উপরে রেগে গিয়ে আমাকে মেরে ফেলবে। এরপরে ভিতরে প্রাচীর ভাই আসে। প্রাচী বলে, আমি আমার ফ্রেন্ডদের সাথে যাও ইয়র সেক্টরে যেতে চাই। ভাই বলে, তুমি ওখানে যাবে না, তুমি কি জানো তোমার মম একজন মৌ ছিল। এই কথাটি শোনার পর প্রাচী বলে, আমি কোনো কিছু বুঝতে পারছি না, আমাদের দুজনের মম আলাদা ছিল, তাহলে কি আমরা ভাই বোন না? তখন ওর ভাই বলে, আমরা দুজনে রিয়েল ভাই বোন না, অনেক ছোটবেলায় তোমার মা আর বাবা তোমাকে আমাদের কাছে রেখে গিয়েছিল, ওনারা দুজনেই মারা গিয়েছে। এরপরে প্রাচী বাহিরে চলে আসে সঞ্জুর সাথে দেখা করতে, যেখানে সঞ্জু ওকে দেখার পর একটু রেগে যাচ্ছিল আর প্রাচী ওর সাথে কিউট হয়ে কথা বলতে থাকে। সঞ্জু প্রাচীকে বলে, তুমি এক নাম্বারের মিথ্যেবাদী। এরপরে ভিতরে আসে যেখানে মাস্টারের ওই দুইটি লোক এখানে বলে, মাস্টার আপনার জন্য আরও একটি মেসেজ পাঠিয়েছে আর আমাদের কাছে একটি মেডিসিন দিয়েছে, এইটা যদি আপনি খেয়ে নেন তাহলে আপনার পাওয়ার আপনি আবারও ফিরে পাবেন আর আপনি ওই জেট পেন্ডেন্টটাও এখান থেকে তাড়াতাড়ি নিয়ে যেতে পারবেন। তখন সঞ্জু ওটা খেয়ে নেয়। পরের দিন সকালে আমরা বাকি ফ্রেন্ডদেরকে দেখতে পাই, সবাই বাইরে অপেক্ষা করছিল প্রাচীর আসার। তারা বলছিল প্রাচী এখনো কেন আছে না। একটি মেয়ে বলে, আমার বিশ্বাস রয়েছে প্রাচী এখানে অবশ্যই আসবে। তখনই তারা কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনতে পায়, তাকিয়ে দেখে ওটা প্রাচী। আর প্রাচী এরকম ভাবে ওখান থেকে বাইরে আসে। ও খুশি হয়ে ওদের কাছে চলে আসে আর বলে, আমি তোমাদের সাথে যাওয়ার জন্য এখানে এসেছি। আর জানো, কাল রাতে আমি একদমই ভালো করে ঘুমাতে পারিনি, এখন আমার পুরো বডি অনেক বেশি পেন করছে। সঞ্জু বলে, তাহলে কি তুমি কাল রাত এখানে ঘুমিয়েছিলে? এতে বলে প্রাচী, আমি এখানেই ঘুমিয়েছিলাম যাতে করে তোমাদের সাথে এখান থেকে যেতে পারি। সঞ্জু বলে, তুমি তোমার ভাইয়ের হাত থেকে বাঁচার জন্য এখানে এসেছিলে। প্রাচী বলে, এখন আর কথা বলে সময় নষ্ট করো না, বেশি সময় নষ্ট করলে আমার ভাই এখানে চলে আসবে, আমাকে যেতে দেবে না। তখনই ওর ভাই চলে আসে। প্রাচী তো ভাইকে দেখার পর অনেক ভয় পেয়ে যায় যে এখন ওর ভাই আর ওকে কিছুতেই যেতে দেবে না। কিন্তু ভাই এখানে প্রাচীকে অবাক করে দিয়ে বলে, তুমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছো এখান থেকে ওদের সাথে যাবে, তাই আমি তোমাকে এখানে একটি তরোয়াল দিতে এসেছি, এটা তুমি নিজের কাছে রেখে দিও। প্রাচী এটা নেওয়ার সাথে সাথেই খোলার চেষ্টা করে, কিন্তু ও কিছুতেই খুলতে পারে না, তাই বলছিল এটা তো আমি খুলতেই পারছি না। ভাই বলে, তুমি যখন এর উপযুক্ত হয়ে যাবে আর নিজের পাওয়ার ইউজ করতে শিখে যাবে তখন তুমি এটা খুলতে পারবে। এরপরে ভাই রেগে এখানে সঞ্জুকে বলে, আমার বোনের ভালোভাবে খেয়াল রাখবে। তখন সঞ্জু বলে, আমি জানি আমাকে এমনটাই করতে হবে, তাই আমি ওর ভালোভাবে খেয়াল রাখবো। এরপরে তারা সবাই ওখান থেকে একটি জায়গায় আসে। এখানে একজন প্রাচী আর সঞ্জুকে বলে, তোমরা দুজনে যদি আমাদের সেক্টরে আসতে চাও তাহলে প্রথমে তোমাদেরকে এই নদী পার করতে হবে। আমরা আশা করছি তোমরা দুজনে এটা ভালোভাবে পার করতে পারবে। আর তারা এখান থেকে চলে যায়। তখন প্রাচী তো খুশি খুশি ওই নদী পার হওয়ার জন্য এগিয়ে যাচ্ছিল। সঞ্জু তখন প্রাচীকে এখানে দাঁড় করায়। এরপর নিজের কাছে থাকা একটি জিনিসও প্রাচীকে দেয় আর বলে, যদি তুমি কখনো বিপদে পড়ে যাও তাহলে এইটা মাটিতে ফেলে দেবে, আমি তোমাকে গিয়ে বাঁচিয়ে নেব, কারণ এইটা তুমি যেখানেই ফেলে দাও না কেন সোজা একদম আমার কাছে চলে আসবে। প্রাচী বলে, এই প্রথম আমার হাজবেন্ড আমার এত বেশি কেয়ার করছে। সঞ্জু বলে, তুমি একটু বেশি চিন্তা ভাবনা করছো, আমি তোমার ভাইয়েরকে কথা দিয়েছি তাই ওটা রাখতে চাচ্ছি। প্রাচী বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, চলো এখন দুজনে নদীটা পার হই। প্রাচী এখানে কোনো বাধা ছাড়াই নদী পার হতে পারছিল, কিন্তু সঞ্জু ও ভালোভাবে পার হতে পারছিল না, কারণ এই নদী শুধুমাত্র সেই লোকটি ভালোভাবে পার হতে পারবে যার মনের ভিতরে অন্য কারোর জন্য কোনো ঘৃণা থাকবে না। আর প্রাচীর মনে কারোর জন্য ঘৃণা ছিল না, তাই প্রাচী ভালোভাবে পার হতে পারে। কিন্তু সঞ্জু ও তো অনেককেই ঘৃণা করে, যার কারণে ওর সামনে একটি বাধা আসতে শুরু করে আর ভালোভাবে ও পার হতে পারছিল না। প্রাচী তখন পিছনে ফিরে তাকায় আর বলে, তোমার কি হয়েছে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটু আহত হয়ে যাচ্ছ।
সানজু ওকে কোনো কিছুই বলে না। তারা দুজনে ওই নদীটা পার হয়ে আসে। তাদের সামনে দুজন মাস্টার চলে আসে আর বলে, তোমরা দুজনেই নদীটা খুব ভালোভাবে পার হতে পেরেছো, আর এইটা তোমাদের প্রথম রাউন্ড ছিল। এরপরে তোমাদের সামনে আরো কিছু রাউন্ড আসবে, আর আমি তোমাদেরকে এখন সেক্টরে পাঠিয়ে দিয়েছি। এরপরে একটি মাস্টার এখানে নিজের পাওয়ার ইউজ করে আর দুজনকে এখানে উধাও করে দেয়। এরপরে মাস্টার দুটি একে অপরের সাথে কথা বলতে থাকে। এখানে যে মেয়েটি নদী পার হয়ে এসেছে তার কাছে একটি তরোয়াল রয়েছে, আর যেইটা কিনা এখানকার প্রিন্সেসের ছিল। এমন তো নয় যে প্রিন্সেস এখান থেকে চলে যাওয়ার আগে প্রেগনেন্ট ছিল আর কোনো মেয়ে সন্তানকে জন্ম দিয়েছে, আর এখন মেয়েটি এখানে এসেছে এই তরোয়ালটি নিয়ে। অন্য আরেকটি মাস্টার বলে, এমনও হতে পারে যে এটা কোনো ফ্রেন্ডকে দিয়েছিল আর তারই কোনো মেয়ে এটা নিয়ে এসেছে। অন্যদিকে প্রাচী আর সানজুকে দেখানো হয় তারা দুজনে এখন সেক্টরে আসতে পেরেছে। এখানে সবাইকে দেখার পর প্রাচী অনেক বেশি খুশি হয়ে যায়, আর বাকিরা ওদের দুজনকে নিজেদের সেক্টরে দেখতে পেয়ে হ্যাপি হয়েছিল। এরপরে তারা সবাই ভিতরে চলে আসে মাস্টারদের সাথে দেখা করতে। এখানে অনেক মাস্টারই আসতে শুরু করে। একটি মাস্টার এখানে প্রাচীর অনেক বেশি প্রশংসা করে আর প্রাচীকে বলে, তুমি যদি এখানে থাকো তাহলে খুব তাড়াতাড়ি নিজের পাওয়ার ইউজ করতে শিখে যাবে। এরপরে প্রাচীকে একটি গিফট দিতে নিয়েছিল আর প্রাচীকে বলে, তুমি এখানে আমার স্টুডেন্ট হয়ে যাও। এই সব কিছু দেখার পর তাদের ভিতরে থাকা একটি মেয়ে একটু জেলাস ফিল করে আর বলছিল, আমি এতদিন ধরে এখানে রয়েছি কিন্তু মাস্টার আজ পর্যন্ত আমাকে কোনো গিফট দিতে চায়নি। তখনই ভিতরে আরও একটি মাস্টার চলে আসে আর প্রাচীকে দেখার পরে প্রাচীকে বলে, আমি এখানকার সব থেকে বেশি ভালো মাস্টার, তাই আমি চাই তুমি এখানে আমার স্টুডেন্ট হতে রাজি হবে। মেয়েটি এটা শোনার পর আরো বেশি জেলাস ফিল করে যে আজ পর্যন্ত মাস্টার তো কখনোই আমাকে নিজের স্টুডেন্ট হওয়ার কথা বলেনি। প্রাচী এখানে তখন প্রথম মাস্টারকে বেছে নেয় যে তাকে গিফট দিতে নিয়েছিল, আর প্রাচী বলে, উনি যেহেতু আমাকে প্রথমে ওনার স্টুডেন্ট হওয়ার কথা বলেছে তাই আমি এখানে ওনাকে নিজের টিচার হিসেবে অ্যাকসেপ্ট করে নেব, আর আমি ওনার কাছ থেকে এই প্রশিক্ষণ নেব। আর এরপর এখানে বলা হয় সানজুকে, তুমিও একটি মাস্টারকে বেছে নাও। সানজুও তখন এখানে থাকা একটি মাস্টারকে বেছে নেয়। ওই মাস্টার বলে সানজুকে, তোমার চোখ অনেক বেশি ভালো যে তুমি আমাকে এখানে চুজ করতে পেরেছো। এখানে থাকা একটি ছেলে জিজ্ঞাসা করে প্রাচীকে, তোমার নাম কি? প্রাচী ওকে তখন নিক নেম বলে। যেটা শোনার পর সানজু ওর উপরে রেগে যায় যে প্রাচী তো সবসময় নিজের নিক নেমটা ওর যে অনেক বেশি ক্লোজ থাকতো তাকে বলে, তাহলে এই ছেলেটিকে কেন বলেছে। এরপরে দুজনের হাতে এখানে একটি করে মোমবাতি দেওয়া হয়, আর যেটাতে প্রাচীর মোমবাতিটা অনেক বেশি আস্তে আস্তে জ্বলছিল, যার কারণে বলে সানজু, তোমার এটা এত বেশি স্লো কেন? প্রাচী বলে, হতে পারে আমার শরীর খারাপ তাই এইটাও এরকম আস্তে আস্তেই জ্বলতে থাকছে। তখন প্রাচীকে নিয়ে সানজুর চিন্তা হতে শুরু হয়। এরপরে মাস্টার এখানে বলে, আজকের মতন তোমরা সবাই এখান থেকে যেতে পারো। আর মাস্টার এখানে বলে প্রাচীকে, তুমি সবার লাস্টে যাবে, আমার তোমার সাথে কিছু কথা বলার রয়েছে। মাস্টার চ্যান এখানে প্রাচীকে বলে, তোমার কাছে যে তরোয়ালটি রয়েছে এই তরোয়ালটা আমারই একজন স্টুডেন্টের, আর সে অনেক বেশি ভালোভাবে নিজের পাওয়ার ইউজ করতে পারতো। তার নাম চেরি। সে অনেকটাই বেশি ভালো পাওয়ারফুল একটি মেয়ে ছিল, আর ওর তরোয়াল এখন তোমার কাছে রয়েছে। প্রাচী দেখে প্রাচী এই তরোয়ালটা এখন খুলতে পারছিল, আর এখানে মাস্টার চ্যান প্রাচীকে বলে, তোমার হার্টের সমস্যা রয়েছে। প্রাচী অবাক হয়ে বলে, কিন্তু আপনি এই কথা কিভাবে জানতে পেরেছেন? আসলে মাস্টার চ্যান প্রাচীর বাবা। প্রাচীকে দেখার পরে চিনতে পেরেছে যে এই মেয়েটি আসলে ওর নিজের মেয়ে, কিন্তু এখানে প্রাচীকে সত্যি কথা বলে না। নিজের কাছে থাকা মেডিসিন এখানে প্রাচীকে দেয়, আর প্রাচীকে বলে, তুমি যদি কোনো সমস্যাতে পড়ো তাহলে তুমি অবশ্যই আমার কাছে আসবে, আমি তোমাকে সাহায্য করব। আর হঠাৎ করে মাস্টার নিজের কিছু পাওয়ার ইউজ করেছিল, যার কারণে প্রাচী বলে, আমার মনে হচ্ছে আমার আশেপাশে কেউ পাওয়ার ইউজ করেছে। তখন মাস্টার বলে, তুমি এখন এখান থেকে যাও। বাইরে দেখানো হয় সানজুকে। ও বাইরে অপেক্ষা করছিল প্রাচী কখন বাইরে আসবে এইটার। প্রাচী বাইরে আসলে ওকে দেখতে পায়, আর ও বলে, আমি একদমই তোমার অপেক্ষা এখানে করছিলাম না। প্রাচী বলে, আমি বুঝতে পেরেছি। সানজু এখানে প্রাচীর উপরে অনেক বেশি রেগে যাচ্ছিল, তাই ওর শরীরটা খারাপ হয়ে যায় আর ওর মুখ থেকে রক্ত পড়তে শুরু করে। যেটা দেখার পর প্রাচী বলে, তুমি এত বেশি রাগ কেন করছো? তোমার কি হয়েছে আমাকে বলতে পারো। সানজু ওকে বলে, তুমি ওই অচেনা ছেলেটিকে তোমার নিক নাম কেন বলেছো? তুমি ওকে নিজের আসল নামটা কেন বলনি? প্রাচী বলে, ওকে আমি আমার নিক নেম বলেছি, এতে কি এমন প্রবলেম হয়েছে? কারণ আমি এখানে চাই না কেউ আমার আসল নামটা জানতে পারুক, আমি নিজের আইডেন্টি লুকাতে চাচ্ছি। সানজু বলে, কিন্তু তুমি তোমার নিক নেম শুধুমাত্র তাদেরকেই বলো যারা তোমার অনেক বেশি ক্লোজে থাকে।
প্রাচী বলে, আমি বুঝতে পেরেছি তুমি জেলাস ফিল করেছো, তাই এমনটি বলছো। আর আমি তোমাকে এখানে ক্যান্ডি খেতে দিচ্ছি, ক্যান্ডি খাও, তোমার রাগ কমে যাবে। আর সাথে এটাও বলে সঞ্জুকে, আমার হাজবেন্ড এত বেশি হ্যান্ডসাম, তাহলে আমি কেন অন্য ছেলেদেরকে দেখতে যাব। যেটা শোনার পর সঞ্জু তো মনে মনে অনেক খুশি হয়ে যায়। আর প্রাচী বলে, চলো এখন নিজের রাগটা কম করো। সঞ্জু মনে মনে ভাবে, যাক এ তো বলেছে আমি হ্যান্ডসাম, তাহলে বাকি ছেলেদের কাছ থেকে দূরে থাকবে। তখন ওখানে দুটি ছেলে চলে আসে, আর যাদের ভিতরে একটি ছেলে এখানে নতুন ছিল। প্রাচী এই কারণে জিজ্ঞাসা করে, এই নতুন ছেলেটিকে, আমরা তো তাকে চিনি না। প্রাচী আর সঞ্জুকে জানানো হয় ছেলেটি অন্য আরেকটি সেক্টর থেকে এখানে এসেছে, আর এরপরে ছেলেটি চলে যাচ্ছিল। প্রাচী তখন ছেলেটিকে দেখতে থাকে। সঞ্জু বলে প্রাচীকে, এরকম ভাবে দেখে কোনো লাভ নেই, ওই ছেলেটি অনেক বেশি পাওয়ারফুল আর তোমাকে কখনো পাত্তাই দেবে না। প্রাচী হেসে বলে, আমার সাথে তো তুমি রয়েছো, তাহলে আমি কেন বাকি সব ছেলেদেরকে দেখতে যাব, আর ওই ছেলের থেকেও বেশি হ্যান্ডসাম তুমি রয়েছো। এরপরে একজন মাস্টার প্রাচীকে একটি জায়গায় নিয়ে আসে, প্রাচীর হাতে একটি কার্ড দেয় আর বলে, তুমি আজ থেকে এই জায়গাতেই থাকবে। আর ওকে রুমের চাবিটাও দিয়েছিল। প্রাচী মনে মনে বলে, আমার কাছে তো কোনো টাকা নেই, তাহলে এখানে আমি কিভাবে থাকতে পারবো। মাস্টার তখন প্রাচীকে কিছু টাকাও দেয়, আর প্রাচী তো এইসব পাওয়ার পর অনেক খুশি হয়ে যায়। এখানে এই ড্রামাটার প্রথম পার্ট শেষ হয়ে যায়, আর এই ড্রামার লাস্ট পার্ট আমি খুব তাড়াতাড়ি তোমাদের ভিতরে নিয়ে আসব। ততক্ষণে তোমরা ভিডিওটি দেখার পর কমেন্ট করে জানিয়ে দিও যে তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে, আর তোমরা কি রকম ধরনের ভিডিওটা এই চ্যানেলে দেখতে চাচ্ছ। সবার আগে এই ড্রামাটির লাস্ট এপিসোড দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দাও। বাই বাই।